আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঈশান রাগে রেডি করতে করতে বলে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর তোমরা এখন জানাচ্ছ? মানে এটাকে কি মজা মনে করেছো নাকি দুজন? এত বড় ক্ষতি হয়ে গিয়েছে। সোহা গলা খাদে নামিয়ে বলল, ভাইয়া আমি এখন একদম ঠিক আছি। উনি তো সময় মতো আমাকে হসপিটালে নিয়ে এসছে, তেমন কোনো ক্ষতি হয়নি। ঈশান রেগে বলে, এত বড় আঘাত পেয়েও বলছো কোনো ক্ষতি হয়নি? তুমি একটাও কথা বলবে না আর। সোহা মাথা নিচু করে বসে রয়েছে। রিয়ানা বেগমের তো কান্নার বন্যা বসে গিয়েছে। সোহা বিরক্ত কণ্ঠে বলে, উফ মা, থামবে তুমি? এত কান্না আসে কোথা থেকে তোমার? দেখছো বসে আছি, কোথায় একটু খাবার দাবার দেবে খাওয়ার জন্য, তা না করে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো। রিয়ানা বেগম কান্না বন্ধ করে চোখের পানি মুছতে মুছতে বলে, তুই কি করে বুঝবি মায়ের মনের কথা? আর যদি বড় কিছু হয়ে যেত তখন আমি কি নিয়ে থাকতাম? সোহা মুখ ফুলিয়ে বসে থাকে। শাহানাজ বেগম এসে সোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন কেমন আছিস? ব্যথা করছে? সোহা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে মাথা নেড়ে হ্যাঁ বলে। শাহানাজ বেগম হেসে দিল সোহাকে দেখে। নীলা সিমি দুজন এসে সোহার পাশে বসে কথা বলতে থাকে। নাইসাকে বাড়িতে রেখে এসেছে। ঈশানের বকাবকি শেষ হতেই ঈশান কেবিনে চলে গেল। শান সোহাকে দেখতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সিমি শানের হাতে একটা ব্যাগ এগিয়ে দেয়। শান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সিমি বলে, তোমার পুরো শার্ট জুড়ে সোহার রক্ত লেগেই রয়েছে। নিজের অবস্থা তো বাজে করে রেখেছ। ড্রাইভার কাকাকে দিয়ে শার্ট আনিয়েছি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। শান মাথা নেড়ে ব্যাগটা হাতে নেয়। আজকে কি থানায় যাবে তুমি? শানের সেই লোকটার কথা মনে পড়ল যাকে খুঁজে বের করার দায়িত্ব ইমনকে দেওয়া হয়েছে। সিমি শানের মুখের সামনে হাত নাড়িয়ে বলল, কি হলো, কোথায় হারিয়ে গেলে? শানের হুঁশ আসতেই হকচকিয়ে যায়। গলা ঝেড়ে বলল, হ্যাঁ যেতে হবে আজকে, তবে পরে গেলেও হবে। সিমি হেসে বলে, ঠিক আছে, চেঞ্জ করে এসো তাড়াতাড়ি। আর হ্যাঁ, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো বিপদে আমার বোনটাকে এত খেয়াল রাখার জন্য। শান সৌজন্যতার হাসি দিয়ে মনে মনে কথা বলতে থাকে। তোমার বোন আমারই প্রাণ পাখি ছোট ভাবি, তাকে না বাঁচালে আমার প্রাণ পাখিটাই উড়ে যাবে যে। তবে মুখে বলে, বারবার এসব বলে পর করে দিও না আমাকে। সিমি মুচকি হেসে বলল, যাও, পর করলাম না, এবার তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। শান আলতো হেসে চলে গেল। রিয়ানা বেগম হালকা কিছু খাবার এনে সোহাকে খাইয়ে দিতে থাকে। সোহা বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে বসে খাচ্ছে। শান চেঞ্জ করে বের হতেই শাহনাজ বেগমও শানকে খাইয়ে দিতে থাকে। আজই সোহাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে রিয়ানা রহমান আর ইমতিয়াজ রহমান। সোহা বায়না ধরেছে হসপিটালে একদিনের বেশি কোনোভাবেই থাকবে না সে। এদিকে এই আঘাত নিয়ে এখনই বাড়িতে যাওয়াও রিস্ক রয়েছে, তাই কেউ রাজি হয়নি। কিন্তু সোহার কান্নাকাটি দেখে আজই ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ঈশান। ঈশান কড়াকড়িভাবে সোহাকে সাবধান থাকতে বলেছে। আর আঘাত পাওয়া স্থানে ড্রেসিং করতে হবে, তাই সেই দায়িত্ব সিমিকে দেয়। সোহার এই অবস্থা দেখে শাহনাজ বেগমই সিমিকে সোহার বাড়িতে পাঠাচ্ছে। সিমি ইতিমধ্যেই বাড়িতে চলে গিয়েছে সোহার লাগেজ আর টমিকে নিয়ে আসার জন্য। শাহনাজ বেগম সোহার মাথায় হাত বুলিয়ে আতুরে গলায় বলল, শোন মা, ভালো করে থাকবি, রেস্ট করবি সবসময়। আর এখন কিন্তু এই অবস্থা নিয়ে একদমই লাফালাফি করবি না, আর আমি তোকে দেখতে আসবো ঠিকই। সোহা মিটমিট করে হেসে বলে, তুমি আমার সাথে চলে এসো আন্টি, আমার খেয়াল তুমিই না হয় রেখো। শাহনাজ বেগম হেসে দিল সোহার কথায়। হঠাৎ করে মুসফিক চৌধুরী এসে পড়ল। এসেই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসে। শান বাবাকে থামাতে ব্যস্ত হয়ে যায়। সোহাকে ছুরি দিয়ে আঘাত করা লোকটাকে যাচ্ছে তাই বলছে। কিছুক্ষণ পর রাগারাগি করে মুসফিক চৌধুরী সোহার কাছে গেল। সোহাকে অনেক আদর করেন তিনি।
কেন জানি মেয়েটার প্রতি এক প্রকার টান অনুভব করে। সোহার সাথে অনেক কথা বলল তিনি। শান মুচকি হেসে দূর থেকে দাঁড়িয়ে তার বাবা আর সোহাকে দেখে যাচ্ছে। মাঝে মাঝে সোহাকে আপন করে নেওয়ার কথা ভাবলেই, পরিবারের কথা মাথায় আসলেও কখনো পরিবার নিয়ে চিন্তিত নয় শান। তার পরিবারের প্রত্যেকে যে সোহাকে মাথায় তুলে রাখবে সেটা শান ভালো করেই জানে। বিকেল হয়ে যেতেই সোহাকে নিয়ে বেরিয়ে গেল সবাই। সোহার গাড়িতে স্পেস দরকার আর ধীরেভাবে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাওয়ার জন্য বলেছে, তাই শান সোহাকে আলাদাভাবে নিয়ে যাচ্ছে। সোহা পেছনের সিটে হেলান দিয়ে বসে থাকে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর শান সোহা পেছনে বসে রয়েছে। শান ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তার দৃষ্টি নিক্ষেপ করল। শান নিষ্প্রাণ কণ্ঠে বলল, বাড়িতে গিয়ে আমাদের মিস করবে না? সোহা চমকে শানের দিকে তাকালো। শানের প্রশ্ন শুনে অবাক হলেও মুচকি হেসে বলে, মিস তো অবশ্যই করব, তবে প্রশ্নটা আমার আপনাকে করার কথা। কয়েকদিন তো এই বাদরের সাথে থাকলেন এই বাড়িতে, অনুভূতি কেমন? শান তাচ্ছিল্য হেসে বলল, অনুভূতির কথা তুললে তো অন্য এক অনুভূতির কথাও আজ বলতে চাই। শুনবে কি সেসব? সোহা কথা বুঝতে না পেরে অবুঝ হয়ে বলল, মানে অন্য কোনো অনুভূতির কথা বলবেন? শানের হুঁশ আসে কি বলে ফেলেছে ঘোরের মাঝে। শান মাথা নেড়ে বলে, না, কিছু না। যাই হোক মিস, বাদরকে মিস করব কিছুটা। সোহা মিটমিট করে হেসে বলে, বাবা, ভূতের মুখে রাম নাম। আমাকে বাদর বলে বকেন সব সময়, আর এখন মিস করবেন? শান মুচকি হাসলো সোহার কথায়। সোহা শানের মুচকি হাসি দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শানকে কখনো মুচকি হাসি দিতে দেখেনি, আর দেখলেও হয়তো খেয়াল করেনি, কিন্তু আজ খেয়াল করলো শান। ছেলেটার মুচকি হাসিটা মারাত্মক সুন্দর। সোহা কিছুক্ষণ তাকিয়ে শানের সাথে চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিল। দুজন আর গাড়ির মধ্যে কোনো কথা বলল না। সোহার বাড়ির কাছাকাছি চলে আসতেই শান হঠাৎ সোহার হাতের উপর হাত রাখল। সোহার পুরো শরীরে কারেন্ট দিয়ে ওঠে। সোহার গায়ের পশম দাঁড়িয়ে যায় শানের হাতের স্পর্শে। সোহা চোখ বড় বড় করে হাতের দিকে চেয়ে থাকে। শান নিঃশ্বাস ফেলে বলে, ভালো করে খেয়াল রাখবে নিজের। আর হ্যাঁ, এই সময়টা একটু বাদরামি কমিয়ে করবে মিস বাদর, ওকে? সোহা ঢোক গিলে মাথা নাড়ালো। গাড়ি থামতেই সোহাকে রিয়ানা রহমান আর শশী এসে নিয়ে গেল ভেতরে, আর ইমতিয়াজ রহমান শানকে বাড়িতে নিয়ে আসে। সোহাকে রুমে শুইয়ে দিয়ে এসে রিয়ানা রহমান আর শশী বেরিয়ে গেল রুম থেকে। সোহা গভীর ভাবনায় ডুবে গেল। শানের স্পর্শ আজ তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কি হলো বুঝে উঠতে পারছে না সোহা। কালও তো যখন সোহার ছুরি লেগেছিল দুজন অনেকটা কাছাকাছি ছিল। শান বারবার তাকে আগলে রাখছিল, কিন্তু তখন এমন কিছুই মনে হয়নি। তবে আজ শুধুমাত্র একটু হাতে স্পর্শ করাতেই এই সোহার এই অবস্থা। সোহা না মেনে নিতে পারছে আর না বুঝে উঠতে পারছে এই ছোট্ট হিসাবটা। সোহা এসব নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনে তাকিয়ে দেখে শান এসেছে। সোহা নড়ে চড়ে বসলো কিছুটা। শান এগিয়ে এসে বলল, চলে যাচ্ছিলাম, বিদায় নিতে আসলাম। সোহা ফ্যাল করে তাকিয়ে বলে, হ্যাঁ চলে যান, মানে আবার আসবেন? শান সোহার ব্যবহারে ভ্রু কুঁচকে নেয়। সোহা জোরপূর্বক হাসার চেষ্টা করে। শান বেশি না ঘাটিয়ে বলল, ঠিক আছে, রেস্ট করো। আর হ্যাঁ, ভালো করে থেকো। আমি কিন্তু খোঁজ নেব তোমার। সোহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কিভাবে খোঁজ নেবেন? শান আলতো হেসে বলে, দেখতেই পাবে। অনিয়ম দেখলে আমি কিন্তু বকা থামাবো না। আল্লাহ হাফেজ। শান বেরিয়ে গেল রুম থেকে। সোহা আবারও সেই গভীর ভাবনায় ডুবে যাওয়ার আগেই তার ফোন বেজে ওঠে। সোহা হাতে নিয়ে দেখল ইতির ফোন। ফোন রিসিভ করতেই ইতির জড়ানো গলা শোনা গেল, সোহা, কেমন আছিস তুই? সোহা আলতো হাসলো ইতির প্রশ্ন শুনে। মেয়েটা এই পর্যন্ত অনেকবার ফোন করে ফেলেছে, কিন্তু বারবার একই কথা জিজ্ঞেস করে। সোহা গলায় বিরক্তির আভাস নিয়ে আসলো এবং বলল, আর কতবার একই কথা জিজ্ঞেস করবি বলতো? আমি এখন ঠিক আছি রে, তুই আসবি কখন সেটা বল। ইতি নাক টেনে বলল, এই যে হসপিটালে,
যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তখন খবর পেলাম তুই বাড়িতে চলে গিয়েছিস, তাই সেখানেই আসছি। সোহা বুঝতে পারল কে খবর দিয়েছে, তাও জিজ্ঞেস করলো। ও মা, তোকে খবর দিল কে? বাবা আর মা দুজনেই মাত্র বাড়িতে এসে আমাকে নিয়ে, দুজনের মধ্যে কেউ খবর দেয়নি। এটা নিশ্চিত তো খবর কোথায় পেলি তুই? ইতি ইতস্তত বোধ করতে করতে বলল, আমি গাড়িতে উঠছি, এসে কথা বলবো, ঠিক আছে? ইতি কোনো রকম করে ফোন কেটে দিল। ইতির কাজ দেখে সোহা হেসে ওঠে, কিন্তু হাসতে গিয়েও পড়ল আরেক বিপত্তি। পেটের ব্যথায় টান পড়তেই ব্যথা পায়। সোহা ব্যথায় কুঁকড়ে যায়। সোহা চোখ বন্ধ করে বসে থাকে। টমিকে এখনো পর্যন্ত কাছে না পাওয়ায় একদমই ভালো লাগছে না সোহার। নাইসাকেও মিস করছে। সোহা এসব ভাবতে ভাবতে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে শাহানাজ বেগম বাড়ি ফেরার পর থেকে সালমা তার পেছনে ঘুরঘুর করছে। শাহানাজ বেগম পাত্তা দিচ্ছে না, আরও সালমাকে 100টা কাজ গছিয়ে দিচ্ছে। সে ভালো করেই জানে সালমা কোনো বিষয় নিয়ে মারাত্মকভাবে গবেষণা করছে, এখন তার কাছে সেটা নিয়ে কথা বলবে। তবে আজ শাহনাজ বেগম একদমই এসব শুনতে চান না। তার মন আজ খুবই খারাপ। সোহাটা এত বড় আঘাত পেলেও কিছুতেই মন মানছে না। তার মতে সোহা অসাধারণ একটা মেয়ে। সোহা নিজের মতো আনন্দে থাকে আর সবাইকে আপন করে নিতে চায়। এই বাড়ির কেউ না হলেও বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মণি সোহা। অবশ্য তার দুই বৌমাও কি কম নাকি? তিনি তো তিনজনকেই মেয়ের চোখে দেখে। সোহার কথা ভাবতে ভাবতেই দেখল শান ঢুকছে বাড়িতে। শাহনাজ বেগম দ্রুত পায়ে শানের কাছে গিয়ে পথ আটকে দাঁড়ালো। শানও ভদ্র ছেলের মতো মায়ের সামনেই দাঁড়িয়ে যায়। শাহনাজ বেগম চিন্তিত হয়ে বলে, সোহাকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিস? শান মাথা নেড়ে বলে, হ্যাঁ মা, সোহা রেস্ট করছে এখন। শাহনাজ বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি থেকে যে কি হয়ে গেল? শান যা, রেস্ট কর গিয়ে, কালকে থেকে তো অনেক ছুটেছিস। শাহনাজ বেগম ছেলেকে নিচু করে কপালে চুমু দিয়ে আদর করে নিল। শান মলিন হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। সালমা খুঁটিয়ে খুঁটিয়ে শানকে পর্যবেক্ষণ করতে থাকে। শানের মুখে মলিন হাসিটা তার চোখে পড়ছে বারবার। শান চোখ খুলতেই সালমার বিজ্ঞানী বিশেষ চোখের তাকানো দেখে ভ্রু কুঁচকে নিল। মাকে ছেড়ে গম্ভীর গলায় বলল, তোর কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি কিছু চুরি করে এসেছি। সালমা আমতা আমতা করে বলল, না না ভাই, আপনি কেন চুরি করবেন? আপনি তো চোর না, পুলিশ। শান আবারও গম্ভীরতার সাথে বলে, তো এভাবে কি দেখছিস? কি চাই? শাহনাজ বেগম বলল, ছাড় তো বাবা ওর কথা, পিছু পিছু ঘুরছে, কি বলবে বলে। তুই রেস্ট কর গিয়ে, আমি কফি পাঠাচ্ছি। শান নাকচ করে দিল, বলল, না, আমি এখন ঘুমাবো একটু, তারপর একটু থানায় যেতে হবে, কাজ আছে। শান চলে যেতেই শাহনাজ বেগম সালমাকে কড়া গলায় বলল, যা, কাজ কর গিয়ে তুই। দেখছিস বাড়ির কারো মন ভালো নেই, অথচ তুই আমার পেছনেই পড়ে গিয়েছিস। যা, আজ কিছু শুনবো না, না গিয়ে কাজ কর, আর নীলাকে ডেকে আন গিয়ে। শাহনাজ বেগম রান্নাঘরে গিয়ে ছুটল। সালমা হতাশ ভরা কণ্ঠে বলল, কবে যে বলবো? কতদিন ধরে কথাটা বলার জন্য ঘুরছি, কিন্তু আজও বলতে পারলাম না। সালমা নিঃশ্বাস ফেলে নীলাকে ডেকে আনতে চলে গেল। ঘুমের মাঝে কারোর কথা বলার ফিসফিসানির জন্য সোহার ঘুম হালকা হয়ে আসে। নড়ে চড়ে চোখ খুলতেই তার সামনে চোখ গেল। সিমি আর ইতিকে দেখতে পেল। দুজন গল্প করছে বসে বসে। যদিও ধীরে ধীরেই গল্প করছে, কিন্তু সেই ফিসফিসানিতেই সোহার ঘুম ভেঙে গিয়েছে। সোহা কিছুটা সোজা হয়ে বসতেই পাশে টমির গায়ে হাত লাগে। সোহা টমিকে পেয়ে খুশিতে চেঁচিয়ে ওঠে, আর সোহার চেঁচানো শুনে সিমি আর ইতি ভয় পেয়ে উঠে দাঁড়ায়। সোহা টমিকে কোলে তুলে আদর করতে থাকে। সিমি বুকে হাত রেখে চোখ বড় বড় করে বলে, উফ, ভয় পেয়ে গেছিলাম। বাদর পেয়ে এইভাবে কেউ চিৎকার করে? সোহা উত্তর না দিয়ে টমিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সিমি আলতো হেসে রুম থেকে বেরিয়ে গেল। ইতি সোহার পাশে বসে অভিমানী গলায় বলল, বাহ, খুব ভালো। টমিকে একদিন না দেখিসনি, তাতেই এত আদর। আর আমাদের যে কতদিন হলো দেখা হয়নি, সেটা মনে আছে তোর?
সোহা দাঁত কেলিয়ে বলে, তোকে কি কোলে নিয়ে আদর করা যাবে? তোকে তো তোর জামাই এভাবে আদর করবে। আর রোগী মানুষকে দেখতে এসছিস ভালো কথা, কিন্তু কি এনেছিস আমার জন্য? ইতি মাথা চুলকে বলে, আমি তো কিছুই আনিনি তোর জন্য, তবে তোর জন্য কিছু ফুডস এনেছি, যেগুলো তোর ভাষ্য মতে গরু ছাগলের খাবার। সোহা রেগে পাশ থেকে কুশন নিয়ে ইতির উপর ছুঁড়ে মারে। ইতি কুশন জায়গায় রেখে বলে, চিল বেবি চিল, এই সময় বেশি হাইপার হলে ব্যথা পাবি। চল ফ্রেশ হয়ে নে, তোর জন্য খাবার আনতে গিয়েছে আপু। ইতি সোহাকে ওয়াশরুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সোহা এসে বিছানায় বসতেই সিমি খাবার নিয়ে হাজির হয়। সিমি সোহাকে খাইয়ে দিতে থাকে। সোহা আর ইতি বসে বসে গল্প করতে থাকে। সোহা ওই বাড়িতে কি কি করেছে সবই বলছে। ইতি কথা বলতে বলতে সিমিকে জিজ্ঞেস করে, আপু ভাইয়া কবে আসবে? সিমি উত্তরে বলল, জানি না গো, কথা হয়নি ওনার সাথে। একটু পর কথা বলে জানতে পারবো কবে আসবে। সোহা একগাল হেসে বলে, আমি জানি ভাইয়া তো আজকেই আসবে। ভাইয়া এখনো আমাকে দেখেনি, তাই একেবারে রাতেই এখানে চলে আসবে। সিমি হেসে বলে, বাহ, আমার থেকে তো তুই দেখছি ভালো জানিস। সোহা ভাব নিয়ে বলে, দেখতে হবে না শালিটা কার? হুতুম প্যাচার। ইতি মিটিমিটি হেসে বলল। ইতির কথায় তিনজন হেসে ওঠে। সোহার কথা সত্যি হলো, রাতে স্বামীর আসলো এই বাড়িতে। সোহার জন্য সোহার পছন্দের হরেক রকম জিনিস নিয়ে আসলো। সোহা তো আহ্লাদে আটখানা হয়ে গিয়েছে। 2 দিন কেটে গেল এভাবেই। ইতি এখন সোহার সাথে থাকে। এদিকে ভার্সিটির অ্যাডমিশন টেস্টও এগিয়ে আসছে, তা নিয়ে দুজন খুবই চিন্তিত। এতদিন ধরে ঘুরে ঘুরে সালমা আজ সুযোগ পেয়েছে শাহানাজ বেগমকে সব বলার জন্য। শাহানাজ বেগমই তাকে ডেকে এনেছে। মেয়েটা যখন এতদিন ধরে ঘুরছে, তখন একটা সুযোগ দেওয়া উচিত কথা বলার জন্য। শাহানাজ বেগমই শুরু করে, বল কে বলবে বলে এতদিন ধরে ঘুরছিস? সালমা আগে থেকেই তার কথা গুছিয়ে রেখেছে। শাহানাজ বেগমের অনুমতি পেয়েই বলা শুরু করে, খালাম্মা, আমার কি মনে হয় জানেন, ছোট ভাই সোহাপাকে ভালোবাসে। সালমার কথায় শাহানাজ বেগম চরম লেভেল চমকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সালমার দিকে। সালমা মাথা নেড়ে আবারও হ্যাঁ বলে। শাহানাজ বেগম অবাক হয়ে বলে, তুই কি করে জানলি এসব? আমার ছেলে তোকে বলেছে এসব? সালমা জিভ কেটে বলে, না না খালাম্মা, এটা তো আমার কথা, মানে আমি দেখছি সেদিন যে জ্বর হয়েছিল আপার, আপনারা তো বাসায় আসছিলেন না, তখন আমি দেখছি ভাইয়াকে। ভাই এত অস্থির হয়েছিল, অনেক যত্ন করেছে আপার, সারা রাত জেগে বসেছিল। আপার কি দরকার না দরকার সব দেখেছে। থানায় যাওয়ার আগে আমারে বারবার বলতো খেয়াল রাখতে আপার। ভাইরে দেখে মনে হয়েছিল আপার অসুস্থ হওয়ায় ভাইয়ের অনেক কষ্ট লাগছিল। তারপর একদিন তো আপা যখন বেশি অসুস্থ হয়ে গেছে, তখন কোলে করে উপরে নিয়ে গেছে। তারপর তো আবার সেই দিন সোহা আপার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি ভাইরে দেখছেন? আপার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ভাইয়ের চোখ মুখ শুকিয়ে গেছে। হসপিটালেও তো সারা রাত জেগে বসেছিল। 2 দিন তো ভালো করে খাওয়া দাওয়া করলো না। আমার তো মনে হয় সোহা আপার চিন্তাতেই, তারপর সোহা আপার সব কাজেই তো আগে আগে করে দেওয়ার চেষ্টা করত। আর সোহা আপার লোকটা ছুরি ঢুকিয়েছিল, তারে তো কত খুঁজতেছে ছোট ভাই আর ইমন ভাই। সালমা তার কথা শেষ করে বড়সড় একটা নিঃশ্বাস ফেলল। এতদিনের জমিয়ে রাখা কথাগুলো বলতে পেরে মনে হচ্ছে বিশ্ব জয় করতে পেরেছে। শাহানাজ বেগম ভাবনায় পড়ে গেল। তার ছেলে সোহাকে ভালোবাসে, অথচ তিনি একবারও খেয়াল করে দেখল না। কথাটা শুনে যতটা না খুশি হয়েছে, ততটাই চিন্তিত। কারণ সালমার সব ধারণা যদি ভুল প্রমাণিত হয়। শাহনাজ বেগম ভাবতে ভাবতে শানের রুমে যেতে লাগলো। শানের রুমের সামনে এসেই থেমে গেল। ভাবলো এখন জিজ্ঞেস করবে কিনা, নাকি একটু পরীক্ষা করে দেখবে। দরজায় নক করতেই দরজা আপনা আপনিই খুলে গেল। শাহনাজ বেগম সবকিছু ভাবা বন্ধ করে ভেতরে ঢুকলো। শান থানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শাহনাজ বেগম ছেলের কাছে গিয়ে দাঁড়ালো, বলল, ব্রেকফাস্ট করে যাবে না?
শান চুল ঠিক করছিল, শাহনাজ বেগমের কথা শুনে না চলা থামিয়ে থমথমে মুখে মায়ের দিকে তাকালো। উত্তরে বলল,